আচ্ছা, আমরা যে প্রতিদিন মসৃণ রাস্তা ধরে চলি, কখনো কি মনে হয়েছে এই রাস্তার ঠিক নিচে কি আছে? ওই মাটির শক্তির উপরেই কিন্তু নির্ভর করে আমাদের যাত্রাটা কতটা নিরাপদ আর আরামদায়ক হবে। চলুন আজ সেই অদৃশ্য ভিত্তির রহস্যটা ভেদ করা যাক। এই প্রশ্নটা তো আমাদের সবার মাথাতেই ঘোরে, তাই না? দেখা যায় একেবারে নতুন বানানো একটা রাস্তাতেও কয়েক মাসের মধ্যেই ফাটল ধরে গেছে। কিন্তু এমনটা হয় কেন? এর আসল কারণটা জানতে হলে আমাদের তাকাতে হবে রাস্তার বাইরের দিকে নয়, বরং ঠিক এর নিচের দিকে। রাস্তার দীর্ঘস্থায়িত্বের আসল হিরো বা ভিলেন কিন্তু লুকিয়ে থাকে এর ঠিক নিচে, মানে মাটিতে। ইঞ্জিনিয়াররা যাকে বলেন সাবগ্রেড। ছবি দুটো দেখলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। একদিকে দেখুন শক্তিশালী সাবগ্রেডের ওপর রাস্তাটা কি দারুণ মজবুত আর মসৃণ, আর অন্যদিকে দুর্বল মাটি কিভাবে আস্ত একটা রাস্তাকে ভেঙে চুরে একাকার করে দিয়েছে। তার মানে আসল শক্তিটা কিন্তু মাটিরই। তো ইঞ্জিনিয়ারদের জন্য এটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জটা। মাটির শক্তি তো এক এক জায়গায় এক এক রকম, তাই না? তাহলে এই পরিবর্তনশীল একটা জিনিসের ওপর ভিত্তি করে কিভাবে একটা টেকসই রাস্তা ডিজাইন করা সম্ভব? এর জন্য দরকার এমন একটা পরীক্ষা যা সব জায়গায় একইভাবে কাজ করবে। আর সেই সমাধান কিন্তু ইঞ্জিনিয়ারদের হাতে আছে। এমন একটা পদ্ধতি রয়েছে যার মাধ্যমে মাটির শক্তিকে একটা নির্দিষ্ট সংখ্যা বা বলা যেতে পারে একটা স্ট্রেংথ স্কোরে মাপা যায়। আর এই অসাধারণ সমাধানের নামটাই হলো ক্যালিফোর্নিয়া বিয়ারিং রেশিও, বা আমরা যাকে সংক্ষেপে বলি সিবিআর টেস্ট। এই পরীক্ষায় মাটির সেই অদৃশ্য শক্তিকে আমাদের সামনে একটা সংখ্যার মাধ্যমে তুলে ধরে। খুব সহজ করে বললে সিবিআর টেস্টটা হলো মাটির ভার সহ্য করার ক্ষমতা মাপার একটা পরীক্ষা। এই পদ্ধতিতে আমরা যে মাটিটা পরীক্ষা করতে চাইছি তার শক্তিকে একটা আদর্শ বা স্ট্যান্ডার্ড শক্তিশালী পাথরের শক্তির সাথে তুলনা করা হয় এবং ফলাফলটা একটা পার্সেন্টেজ বা শতাংশ হিসেবে দেখানো হয়। ব্যাপারটা অনেকটা একটা প্রতিযোগিতার মতো। ভাবুন তো, একদিকে আছে আমাদের পরীক্ষার মাটি আর অন্যদিকে আছে একটা স্ট্যান্ডার্ড, মানে খুব শক্তিশালী একটা পাথরের নমুনা। এখন দেখা হয় আমাদের মাটিটা ওই আদর্শ পাথরের তুলনায় কতটা ভার নিতে পারছে। ওই অনুপাতটাই হলো সিবিআর ভ্যালু। কি দারুণ সরল একটা আইডিয়া, তাই না? তো সোজা কথায় সিবিআর স্কোর যত কম, মাটি তত নরম বা দুর্বল, আর স্কোর যত বেশি, মাটি ততটাই শক্ত আর মজবুত। ব্যাস, এই পরীক্ষার মূল কথাটা কিন্তু এটাই। চলুন এবার সরাসরি ল্যাবে ঢুকে পড়ি আর দেখি কিভাবে মাঠ থেকে তুলে আনা এক টুকরো মাটি থেকে এত গুরুত্বপূর্ণ একটা ইঞ্জিনিয়ারিং ডেটা বের করে আনা হয়। পুরো প্রক্রিয়াটা মূলত ৩টে ধাপে হয়। প্রথমে তো নমুনাটাকে পরীক্ষার জন্য একদম ঠিকঠাকভাবে তৈরি করতে হয়। তারপর তাকে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত করা হয়, আর সব শেষে গিয়ে এর আসল শক্তি পরীক্ষা করা হয়। প্রথম ধাপটাই হলো নমুনা তৈরি করা। এটা দুভাবে হতে পারে। হয় একদম সরাসরি সাইটস থেকে সাবধানে মাটি তুলে আনা হয় যাতে এর প্রাকৃতিক অবস্থাটা নষ্ট না হয়, অথবা ল্যাবে কৃত্রিমভাবে ঠিক ওই জায়গার মতো করে মাটির ঘনত্ব তৈরি করে নমুনা বানানো হয়। দুটো ক্ষেত্রেই লক্ষ্য একটাই, বাস্তব অবস্থার সঠিক ছবিটা তুলে আনা। এরপর শুরু হয় মাটির আসল পরীক্ষা। নমুনাটাকে টানা ৪ দিন, মানে ৯৬ ঘণ্টা জলের মধ্যে চুবিয়ে রাখা হয়। কেন বলুন তো? কারণ ইঞ্জিনিয়াররা দেখতে চান সবচেয়ে খারাপ অবস্থায়, মানে ধরুন টানা বর্ষার পর মাটিটা ভিজে কতটা দুর্বল হয়ে পড়তে পারে। নিরাপত্তার জন্য এই ধাপটা কিন্তু খুবই জরুরি। এবার ফাইনাল রাউন্ড, মানে পেনিট্রেশন টেস্ট। একটা যন্ত্রের সাহায্যে একটা প্লাঞ্জার, মানে ধরুন একটা ভোঁতা পেনের মতো জিনিস, নির্দিষ্ট গতিতে মাটির ভেতরে ঠোকানো হয়, আর মেশিনটা খুব নিখুঁতভাবে মাপতে থাকে যে কতটা গভীরে ঢোকাতে ঠিক কতখানি চাপ দিতে হচ্ছে। মাটির ভেতরের আসল শক্তিটা এখানেই ধরা পড়ে। আচ্ছা, পরীক্ষা তো হলো, মেশিনের রিডিংও নেওয়া হলো, কিন্তু এই সংখ্যাগুলোর মানে কি? এখান থেকেই তো আসল কাজটা শুরু হয়, ফলাফল বিশ্লেষণ করা। প্রথম কাজ হলো ওই যে ডেটাগুলো পাওয়া গেল সেগুলোকে একটা গ্রাফে ফেলাম। এই গ্রাফটা খুব সহজ একটা জিনিস দেখায়, প্লাঞ্জারটা যত গভীরে গেছে তার জন্য তত বেশি চাপ বা বল প্রয়োগ করতে হয়েছে। কিন্তু মাঝে মাঝে একটা মজার ব্যাপার ঘটে। নমুনার ওপরটা একটু আলগা থাকার কারণে গ্রাফটা শুরুতে একটু বেঁকে যায়।
তো রেজাল্ট যাতে ১০০ ভাগ নিখুঁত হয়, তাই ইঞ্জিনিয়াররা একটা জ্যামিতিক কৌশল ব্যবহার করে ওই বাঁকা অংশটা ঠিক করে নেন। কি দারুণ সূক্ষ্ম কাজ, তাই না? এই ঠিক করা গ্রাফটা থেকে দুটো নির্দিষ্ট পয়েন্টের রিডিং নেওয়া হয়, একটা 2.5 মিলিমিটার আর আরেকটা 5 মিলিমিটার গভীরতার। এরপর এই রিডিংগুলোকে একটা স্ট্যান্ডার্ড মানের সাথে তুলনা করে একটা সহজ ফর্মুলায় ফেলে দিলেই আমাদের কাঙ্ক্ষিত সিবিআর ভ্যালুটা বেরিয়ে আসে। তো আমরা একটা পার্সেন্টেজ বা একটা সংখ্যা পেলাম, কিন্তু এই একটা সংখ্যা দিয়ে কি হবে? কিভাবে এই সামান্য একটা সংখ্যা একটা আস্ত রাস্তার ভবিষ্যৎ লিখে দেয়? চলুন সেই রহস্যটাই এবার ভেদ করা যাক। আর এখানেই লুকিয়ে আছে পুরো পরীক্ষার আসল উদ্দেশ্যটা। এই সিবিআর ভ্যালুটাই সরাসরি বলে দেয় যে রাস্তার নিচের বিভিন্ন স্তর, মানে পিচ, পাথর, বালি, এগুলো ঠিক কতটা পুরো করতে হবে। ব্যাপারটা জলের মতো সোজা। ধরুন সিবিআর ভ্যালু খুব কম, যেমন ২ থেকে ৫%, তার মানে মাটি খুব দুর্বল। সেক্ষেত্রে রাস্তাকে অনেক মোটা আর মজবুত করে বানাতে হবে, আর স্বাভাবিকভাবেই খরচও বেশি হবে। আর যদি ভ্যালুটা বেশি হয়, যেমন ধরুন ১০ বা ২০%, তার মানে মাটির শক্তিশালী, তখন রাস্তাটা আরেকটু পাতলা হলেও চলবে আর খরচও বাঁচবে। তাহলে তো ভাবুন একবার পুরো ব্যাপারটা। আমরা শুরু করেছিলাম একটা প্রশ্ন নিয়ে, মাটির শক্তি কতটা। সেখান থেকে সিবিআর পরীক্ষার মধ্যে দিয়ে গেলাম, ডেটা বিশ্লেষণ করে একটা সংখ্যা পেলাম, আর শেষে সেই সংখ্যাটা দিয়েই একটা নিখুঁত নিরাপদ রাস্তার ডিজাইন তৈরি করে ফেললাম। আসলে সিবিআর টেস্ট শুধু একটা পরীক্ষা না, এটা হলো ইঞ্জিনিয়ারদের সেই বিশ্বস্ত হাতিয়ার, যা তাদেরকে অনুমানের উপর ভরসা না করে একদম ডেটার উপর ভিত্তি করে একটা নিরাপদ, টেকসই আর সাশ্রয়ী রাস্তা বানানোর আত্মবিশ্বাস দেয়। তাই পরের বার যখন কোনো মসৃণ ঝকঝকে রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাবেন, তখন একবার ভাববেন কিন্তু আপনার গাড়ির চাকার ঠিক নিচেই লুকিয়ে আছে বিজ্ঞানের এই অসাধারণ এক কারসাজি আর মাটির শক্তির এক নীরব গল্প।